পৃষ্ঠা ৮৫ ইউনিট 3 সমকালীন বিশ্বে নিরাপত্তা Security in the Contemporary World. Quotation opens. At its most basic, security implies freedom from threats. Full stop. Human existence and the life of a country are full of threats. ... Those who study security, therefore, generally say that only those things that threaten, single quote, core values, single quote unquote, should be regarded as being of interest in discussions of security. Stop, double quote unquote. Contemporary World Politics textbook in Political Science for Class 12, page 64. অল্প কথায় আন্তর্জাতিক সম্পর্কের লেখকদের মতে নিরাপত্তা বলতে বোঝায় সমস্ত রকম হুমকি থেকে মুক্ত এক নিরাপদ জীবনযাপনের পরিবেশ। নিরাপত্তার ধারণাটি পরিবর্তনশীল। অতীতের পৃথিবীতে নিরাপত্তা বলতে সাধারণভাবে যা মনে করা হতো তার সঙ্গে আমাদের পৃথিবীতে নিরাপত্তা বিষয়ক ধারণার বদল ঘটে গেছে বিস্তর। এজন্য নিরাপত্তাকে এখন দুটি ভাগে ভাগ করা যায়। এক, চিরাচরিত বা ঐতিহ্যগত নিরাপত্তা এবং দুই, অচিরাচরিত নিরাপত্তা। চিরাচরিত বা ঐতিহ্যগত নিরাপত্তার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা। অন্যদিকে অচিরাচরিত বা নিরাপত্তার আধুনিক ধারণার মধ্যে রয়েছে মানব নিরাপত্তা, হিউম্যান সিকিউরিটি, সন্ত্রাসবাদ, টেররিজম, অভিবাসন বা দেশান্তর গমন, মাইগ্রেশন, দারিদ্র্য, পভার্টি, মহামারী, এপিডেমিক এবং পরিবেশগত নিরাপত্তা প্রভৃতি, এনভায়রনমেন্টাল সিকিউরিটি। অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা। দেশের ভিতরে নিরাপত্তাকে বলা হয় অভ্যন্তরীণ নিরাপত্তা। প্রত্যেক দেশ নিজের ভূখণ্ডের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যবস্থা করে থাকে। অনেক আগে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে দেখা গেছে বৃহৎ রাষ্ট্রগুলি নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে তেমন করে মাথা ঘামায়নি। তাদের মাথা ব্যথার কারণ ছিল বহিরাগত বা বাহ্যিক নিরাপত্তার বিষয়টি। কিভাবে দেশের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করা যায় বা বিদেশের সঙ্গে পাল্লা দিতে গেলে সেনাবাহিনীকে আরও কোন ধরনের আধুনিক সমরাস্ত্রের ব্যবস্থা করা যায়, এসব নিয়ে বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি বেশি ব্যস্ত থেকেছে। অনেকে বলেছেন সে সময় দেশের ভিতর জাতীয় সংহতি ও একতার সদর্থক পরিবেশ ছিল। কোনো দেশবিরোধী বিচ্ছিন্নতাবাদী বা উগ্রপন্থী গোষ্ঠী তখন তেমনভাবে গজিয়ে উঠতে দেখা যায়নি। কাজেই সে সময় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার চেয়ে দেশের বাইরে সীমান্তের ওপারে বহিরাগত নিরাপত্তার বিষয়টি বেশি প্রাধান্য পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুই বৃহৎ শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এক ধরনের শীতল যুদ্ধ বা ঠান্ডা লড়াই দেখা যায়। এ ছিল এক নতুন ধরনের যুদ্ধ, যাকে যুদ্ধ নয়, শান্তিও নয়, এমন এক অবস্থা বলে ব্যাখ্যা করা হয়ে থাকে। সেই সময় পৃথিবীতে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী রাষ্ট্রগুলিকে নিয়ে পশ্চিমে পুঁজিবাদী জোট, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ও তার সহযোগী রাষ্ট্রগুলিকে নিয়ে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল। এ সময় কিছু সদ্য স্বাধীন দেশের মধ্যে আতঙ্ক বা ভয়ের পরিবেশ দেখা দেয়। তাদের মনে হতো সীমান্তের ওপার থেকে যে কোনো মুহূর্তে আক্রমণ আসতে পারে। তাদের আরও মনে হতো ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার খুব দ্রুতই হট ওয়ার এ পরিণত হতে পারে।
এজন্য তারা বৃহৎ শক্তির জোটে যোগ দেয়। এই পরিবেশে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষুণ্ণ হয়, গৃহযুদ্ধ দেখা দেয়, যার ফলশ্রুতিতে দুটুকরো হয়ে যায় দেশ। এভাবে কোরিয়া, ভিয়েতনাম, জার্মানি ভেঙে যথাক্রমে উত্তর ও দক্ষিণ কোরিয়া, উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম এবং পূর্ব ও পশ্চিম জার্মানি তৈরি হয়। অনেক পরে অবশ্য জার্মানি আবার একজোট হয়েছে, সে ঠান্ডা যুদ্ধ পরবর্তী অধ্যায়ের ঘটনা। সে সময় উত্তর কোরিয়া ও পূর্ব জার্মানি সোভিয়েত জোটে যোগ দেয়। অপরদিকে দক্ষিণ কোরিয়া ও পশ্চিম জার্মানি মার্কিন জোটে যোগ দেয়। অনুরূপভাবে উত্তর ভিয়েতনাম যোগ দেয় সোভিয়েত জোটে এবং দক্ষিণ ভিয়েতনাম যোগ দেয় পশ্চিমী জোটে। আন্তর্জাতিক সম্পর্কের লেখকদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে যে দেশগুলিকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয় এবং যাদের অবস্থান এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায়, তাদের অভ্যন্তরে যে গৃহযুদ্ধ দেখা দেয় তার জন্য দুই বৃহৎ শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা লড়াই অনেকটাই দায়ী ছিল। পৃষ্ঠা 86। অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে এই দেশগুলি যে সমস্যার সম্মুখীন হয় তাতে দেখা যায় একদিকে প্রতিবেশী দেশের সঙ্গে সামরিক সংঘর্ষ এবং অন্যদিকে দেশের ভিতর বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনগুলির সন্ত্রাসবাদী কার্যকলাপ। এই বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীগুলিকে সীমান্তের ওপারের প্রতিবেশী দেশ থেকে মদত দিতেও দেখা গেছে। এর প্রধান উদাহরণ হলো আমাদের দেশ ভারতের জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠীগুলির কার্যকলাপ। অতীতে জঙ্গি গোষ্ঠীগুলি যখন কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে আজাদ কাশ্মীর বা স্বাধীন কাশ্মীরের জিগির তুলেছে, তখন পাকিস্তান তাকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে। এমনকি সম্মিলিত জাতিপুঞ্জের মতন আন্তর্জাতিক মঞ্চে এ নিয়ে গণভোটের দাবি তুলেছে পাকিস্তান। বর্তমানে 370 নম্বর ধারার অবলুপ্তির পর জম্মু ও কাশ্মীরকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়েছে। কাশ্মীর এখন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরছে। কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনে জনগণ বিপুল উদ্যমে 63.9% ভোট দিয়ে নতুন সরকার গঠন করেছে, কিন্তু তা সত্ত্বেও কাশ্মীরে জঙ্গি হামলার সম্পূর্ণ পরিসমাপ্তি ঘটেনি। কাশ্মীর ছাড়াও ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে, বিশেষ করে নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামে একসময় ধারাবাহিকভাবে অশান্তি লেগে থাকতে দেখা গেছে। মণিপুরে মেইতি, ময়কার রস্যই তয়হস্যই ও কুকি, কয়হস্য কয়হস্যই, কুকি উপজাতি সম্প্রদায়ের জাতিগত সহিংসতার এখনো অবসান ঘটেনি। এছাড়াও আছে পাঞ্জাবের খালিস্তানি আন্দোলন এবং ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের নকশাল আন্দোলন। অবশ্য শুধু ভারতে নয়, এশিয়া ও আফ্রিকার অনেক দেশে অভ্যন্তরীণ নিরাপত্তা একটি মস্ত বড় সমস্যা। এই সমস্যার মোকাবিলা করতে গিয়ে রাজস্ব খাতের একটি বড় অংশের অর্থ খরচ হয়ে যাচ্ছে। বাস্তবিক উন্নয়নশীল দেশগুলির বিকাশের পথে এটি একটি অন্তরায়। এছাড়াও সম্প্রতি অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সাইবার প্রতারণা, সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলির নেতিবাচক ভূমিকা ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ডিজিটাল প্রতারণাও অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বহিরাগত নিরাপত্তার প্রচলিত ধারণার মধ্যে গুরুত্বপূর্ণ হল বহিরাগত বা বাহ্যিক নিরাপত্তা। দেশের ভিতরে নিরাপত্তার চেয়ে দেশের বাইরে নিরাপত্তাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। কোনো দেশ যখন বাইরের কোনো দেশ থেকে সামরিক আক্রমণের হুমকির মুখোমুখি হয়, তখন তার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতার মতো মৌলিক বিষয়গুলির উপরে বিপদ নেমে আসে।
সামরিক আক্রমণ হলে শুধু যে সেনাবাহিনীর জীবন বিপন্ন হয় তা নয়, দেশের সাধারণ মানুষের জীবনেরও নিরাপত্তা বিঘ্নিত হয়। কোনো দেশের উপরে যখন সামরিক আক্রমণ নেমে আসে, তখন তার কাছে যে কোনো তিনটি উপায় থাকে: এক, আত্মসমর্পণ করা; দুই, আক্রমণ মোকাবিলা করা; বা তিন, আক্রমণকারীকে পরাজিত করা। অনেক সময় সরাসরি যুদ্ধে না নেমে যুদ্ধকে প্রতিরোধ করার জন্য উপযুক্ত সামরিক প্রস্তুতি বা জোট গঠনও করা হয়ে থাকে। সামরিক জোট গঠনের দৃষ্টান্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ছোট বড় বহু রাষ্ট্রের মধ্যে দেখা গেছে। এই জোট গঠনের মাধ্যমে অতীতে ছোট রাষ্ট্রগুলি ক্ষমতার একটি ভারসাম্য তৈরি করতে চেয়েছিল। ক্ষমতার ভারসাম্যের মূল কথা হলো প্রতিবেশী দেশের সামরিক আক্রমণের হুমকির মোকাবিলা করতে হলে নিজের রাষ্ট্রকে সমপরিমাণ সামরিক শক্তি অর্জন করতে হবে। ভারত যখন পারমাণবিক শক্তির অধিকারী হয়, তখন প্রতিবেশী চীনের সামরিক শক্তির সঙ্গে পাল্লা দেওয়ার প্রথম ধাপ ভারত অতিক্রম করে। পরবর্তীকালে পাকিস্তানও ভারতের মতো পারমাণবিক শক্তির অধিকারী হয়। এর ফলে পরমাণু প্রতিরোধ গড়ে ওঠে, অর্থাৎ দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র একে অপরকে আক্রমণ করা থেকে বিরত থাকে। বাহ্যিক বা বহিরাগত নিরাপত্তার ধারণায় জোট গঠনের চল আজও বজায় রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন জোট তৈরি করেছিল ন্যাটো সামরিক জোট, এবং সোভিয়েত ইউনিয়ন তার পাল্টা তৈরি করেছিল ওয়ার্স জোট। পরে অবশ্য সোভিয়েতের জোট ভেঙে যায়। তারও পরে 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন নামক দেশটির অবলুপ্তি ঘটে। তবে ন্যাটো জোট এখনো বহাল তবিয়তে রয়েছে। বর্তমানে ন্যাটো জোটের অধীনে সদস্য রাষ্ট্রের সংখ্যা 32। এর মধ্যে 30টি দেশ ইউরোপের এবং বাকি দুটি দেশ উত্তর আমেরিকার। জোট গঠনের সাম্প্রতিক দৃষ্টান্ত হল প্রশান্ত মহাসাগরে চীনের আধিপত্য প্রতিষ্ঠার বিরুদ্ধে গঠিত কোয়াড, কয়কার অন্তস্থ অয়াকার কোয়াড জোট, 2017 খ্রিস্টাব্দ। এই জোটের রাষ্ট্রগুলি হল ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। নিরাপত্তার চিরাচরিত ধারণায় অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তার ধারণা একটি বড় ভূমিকা আজও সমানভাবে টিকে থাকতে দেখা যাচ্ছে। তবে আজকের দুনিয়ায় নিরাপত্তার সাবেকি ধারণা বদলাচ্ছে। নিরাপত্তাকে আজ আর শুধু অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার গণ্ডিতে আবদ্ধ রাখা যাচ্ছে না। আধুনিক পৃথিবীতে রাষ্ট্রগুলির কাছে অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা ছাড়াও নিরাপত্তার ক্ষেত্রে আরও কতকগুলি বিষয়ের গুরুত্বও কম না। এগুলিও নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্নচিহ্ন হিসেবে দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, অভিবাসন, দারিদ্র্য, মহামারী, পরিবেশগত নিরাপত্তা প্রভৃতি অপ্রচলিত বিষয়গুলি। মানব নিরাপত্তা আজকের দিনে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণভাবে মানব নিরাপত্তা বলতে মানুষের জীবনের নিরাপত্তাকে বোঝার সাধারণভাবে মানব নিরাপত্তা বলতে মানুষের জীবনের নিরাপত্তাকে বোঝায়, যা রাষ্ট্রকে সুনিশ্চিত করতে হয়। এটি রাষ্ট্রের একটি প্রধান দায়িত্ব যে রাষ্ট্র তার নাগরিকদের জীবনের নিরাপত্তার সব রকম ব্যবস্থা নেবে। এই নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেদিকে কড়া নজরদারি রাখা রাষ্ট্রের কাজ। এই জন্য পুলিশ বাহিনী, আধা সামরিক বাহিনী, গোয়েন্দা বাহিনী সহ নিরাপত্তার সব রকম ব্যবস্থাকে সুনিশ্চিত করা রাষ্ট্রের অবশ্য পালনীয় কর্তব্য। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে মানব নিরাপত্তাকে সম্পূর্ণভাবে নিশ্চিত করার ক্ষেত্রে খামতি থেকে যাচ্ছে। ব্যক্তির উপরে আক্রমণ বা নিরাপত্তার হুমকি আসছে। পৃষ্ঠা 87। জাতিপুঞ্জের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান এর মতে
অভ্যন্তরীণ হিংসা থেকে ব্যক্তি এবং সমষ্টি নিরাপত্তাকে সুরক্ষিত রাখাই হল মানব নিরাপত্তা। মানব নিরাপত্তার ব্যাপক ধারণায় ব্যক্তির জীবনের সুরক্ষা ছাড়া আরও কতগুলি বিষয়কে জায়গা দেওয়া হয়েছে। 1994 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে মানব নিরাপত্তার ক্ষেত্রে যে বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে 1. আর্থিক নিরাপত্তা, 2. খাদ্য নিরাপত্তা, 3. পরিবেশগত নিরাপত্তা, 4. ব্যক্তিগত নিরাপত্তা, 5. সম্প্রদায়গত নিরাপত্তা, 6. স্বাস্থ্য নিরাপত্তা ও 7. রাজনৈতিক নিরাপত্তা। 1. আর্থিক নিরাপত্তা। ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেক ব্যক্তির আয় ও রোজগারের নিশ্চয়তার কথা আর্থিক নিরাপত্তায় বলা হয়েছে। যদিও এখনও সারা পৃথিবীতে মাত্র 1/4 মানুষের কাছে আর্থিক নিরাপত্তা রয়েছে বলে জাতিপুঞ্জের পরিসংখ্যানে দাবি করা হচ্ছে। উন্নয়নশীল দেশগুলিতে আর্থিক নিরাপত্তার সমস্যা প্রকট। 2. খাদ্য নিরাপত্তা। মানব নিরাপত্তার অন্যতম একটি প্রধান বিষয় হল খাদ্য নিরাপত্তা। প্রতিটি মানুষের খাদ্যের জন্য একটা নিশ্চিত ব্যবস্থা থাকা জরুরি। জাতিপুঞ্জের পর্যবেক্ষণ অনুসারে খাদ্যের যোগানের চেয়ে খাদ্যের বন্টনের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে খাদ্যদ্রব্য কেনার মতো ক্রয় ক্ষমতাও থাকা দরকার। 3. স্বাস্থ্য নিরাপত্তা। অস্বাস্থ্যকর জীবনযাপন ও রোগ অসুখের প্রকোপ থাকলে মানুষের নিরাপদ জীবন কখনোই সম্ভব নয়। এটা দেখা গেছে যে উন্নত দেশগুলির তুলনায় উন্নয়নশীল দেশগুলিতে এই কারণে মানুষের গড় আয়ু কম। তাছাড়া এসব দেশে অস্বাস্থ্যকর পরিবেশের ফলে জীবাণুঘটিত সংক্রমণ রোগে মৃত্যুর হার অনেক বেশি। অপুষ্টি, বিশুদ্ধ পানীয় জলের অভাব, স্বাস্থ্য পরিষেবার অভাব ইত্যাদি সমস্যাগুলি স্বাস্থ্য নিরাপত্তার পথে প্রধান বাধা। 4. পরিবেশগত নিরাপত্তা। পরিবেশগত নিরাপত্তা বলতে বোঝায় মানুষের জীবনযাপনের উপযোগী সুস্থ পরিবেশ বজায় রাখা। এজন্য প্রাকৃতিক বিপর্যয় বা পরিবেশের অবনতির হাত থেকে সুরক্ষার ব্যবস্থা করা প্রথমেই প্রয়োজন। বিশুদ্ধ পানীয় জলের অভাব উন্নয়নশীল দেশগুলোতে একটি প্রধান সমস্যা। শিল্পোন্নত দেশগুলির সমস্যা হল বায়ু দূষণ, বিশ্ব উন্নয়ন, গ্রিন হাউস গ্যাস নির্গমন ইত্যাদি। 2025-এর শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে যে ভয়াবহ দাবানল দেখা যায় তাকে পরিবেশ বিজ্ঞানীরা উন্নত বিশ্বের পরিবেশগত নিরাপত্তার বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। দাবানলে এখনো পর্যন্ত $13,500 কোটি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মৃত্যু হয়েছে অন্তত 24 জনের। হাজার হাজার বাড়ি আগুনে পুড়ে গেছে। গৃহহীন হয়েছে লক্ষাধিক মানুষ। 5. ব্যক্তিগত নিরাপত্তা। ব্যক্তিগত নিরাপত্তা বলতে ব্যক্তি মানুষের জীবনকে সব রকম সহিংসতার হাত থেকে রক্ষা করাকে বোঝানো হয়েছে। এই সহিংসতার মধ্যে ব্যক্তিগত হিংসা, পারিবারিক হিংসা, রাষ্ট্রীয় হিংসা সহ সব রকম সহিংস অপরাধমূলক কাজকর্মের হাত থেকে নিরাপত্তা রক্ষার বিষয়টির উপরে জোর দেওয়া হয়েছে। 6. সমষ্টিগত নিরাপত্তা। সাম্প্রদায়িক ও জাতিগত সহিংসতার হাত থেকে কোনো সম্প্রদায় বা গোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার কথা সমষ্টিগত নিরাপত্তায় বলা হয়েছে। সাধারণত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টিকে নিশ্চিত করার কথাই সমষ্টিগত নিরাপত্তায় তুলে ধরা হয়েছে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার পিছিয়ে পড়া দেশগুলিতে জাতিগত সংঘর্ষ ও সহিংসতা আজও মানব নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় সমস্যা। 7. রাজনৈতিক নিরাপত্তা। রাজনৈতিক নিরাপত্তার সঙ্গে মানবাধিকার সুরক্ষার বিষয়টি জড়িত।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নামে যে আন্তর্জাতিক সংগঠনটি জাতিপুঞ্জের অধীনে থেকে মানবাধিকারের উপর কাজ করে, তাদের এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে এখনও পৃথিবীর 110টি দেশে রাজনৈতিক দমন, পীড়ন, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। সবশেষে বলা যায়, মানব নিরাপত্তাকে সুনিশ্চিত করা আজকের বিশ্বের রাজ্যগুলির কাছে একটি বড় চ্যালেঞ্জ। এজন্য উন্নত ও উন্নয়নশীল নির্বিশেষে সব দেশকেই সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে। পড়া চলছে পরের ফাইলে সন্ত্রাসবাদ।